বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। তা নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ইউসুফকে দিয়ে সমাজের কি লাভ হবে? উনি যদি বর্ষিয়ান রাজনীতিবিদ হতেন, রাজনীতি করতেন বা খেলাধুলো করতেন, তাহলে বুঝতাম যে চমক রয়েছে। উনি ছক্কা বা চার নিয়ে ভালো বুঝবেন। উনি দায়িত্ব নিয়ে 2007-এ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন, কিন্তু তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি? এটা সম্পূর্ণ ভূমিরূপ হবে, যেভাবে মিমি চক্রবর্তী বা নুসরতকে জয়ের পর হয়েছিল। রবিবার 10ই মার্চ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের রবীন্দ্র ভবনে আইএসএফের কর্মী সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন নওশাদ। তিনি বলেন, আইএসএফের প্রার্থী তালিকায় কোনো চমক থাকছে কিনা তা নিয়ে নওশাদ বলেন, আমরা জনগণের প্রতিনিধি চাই, সেলিব্রিটি খেলোয়াড় যাদের মাঠের সঙ্গে কোনো যোগ নেই তাদের প্রার্থী করব, আর তারা জিতে টিকটক করবে তাদেরকে প্রার্থী করব না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, ইউসুফ পাঠানকে দিয়ে লাভ কি হবে সোসাইটি? উনি যদি নিয়মিত রাজনীতি করতেন, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হতো, বা বছর 5 বছর 3 যাই হোক না কেন রাজনীতির সাথে নিজে যুক্ত থাকতেন, আবার খেলাধুলা করতেন, তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক হয়েছে। একজন ক্রিকেটার, উনি ব্যাট বল, ক্রিকেট, ফিল্ডিং, ছক্কা, এটা নিয়ে তিনি ভালো বুঝবেন, চৌকা নিয়ে ভালো বুঝবেন। হ্যাঁ, তিনি তার সম্মানের সাথে যুক্ত আছে। তিনি হচ্ছেন আইপিএল এ রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন। তিনি দায়িত্ব নিয়ে আইপিএল টি-20 বিশ্বকাপ প্রথম 2007-এ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দেশে। তিনি ওই বিজেতা টিমের একজন সদস্য ছিলেন। এটা তার পরিচয়। তিনি রাজনৈতিক, তিনি আর কি আছে রাজনৈতিক ভাবে ওখানে দেওয়া, মানে আমার মনে হয় এগুলোই বুমেরাং হবে, ঠিক যেমন নুসরাত আর যে ধরনের মিমি চক্রবর্তীদেরকে জিতিয়ে মানুষ ভুল করেছে। দাদা, প্রথমে বিজেপির চমক প্রার্থী ঘোষণা, পরবর্তীতে মানে আজকে তৃণমূলের চমক, আইএসএফ কি কোনো চমক থাকছে? দেখুন, আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই। ওই যে সিনেমার আর্টিস্টকে দিয়ে, খেলোয়াড়দেরকে দিয়ে, যাদের মাটির সাথে যোগ নাই তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে, আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে, পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না, সেই ধরনের আমরা দেবো না। আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই। সুতরাং আমাদের সাদামাটা পার্টি, আমাদের প্রার্থীও সাদামাটা থাকবে, তবে পার্লামেন্টের মধ্যে আমরা জনগণের ভোট নিয়ে পাঠাতে পারি। কিভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে, কিভাবে জনগণের কথা বলতে পারে, তারা দেখিয়ে দেবে। সংযুক্ত মোর্চা লড়ছেন না এখন? দেখুন, এখনো বলছি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি। আমরা অবিজেপি, তৃণমূল যারা আছেন তাদের কয়েকজনকে আমরা প্রস্তাব দিয়েছি। তারা যদি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে, সেই জন্য আমরা অপেক্ষা আছি। আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা দিতে পারবো না। আমাদের শক্তি যেখানে আছে সেই মতো আমরা আমাদের দলের পক্ষ থেকে লড়াই করবো। দেখুন, পশ্চিমবাংলায় বিজেপি যে 20টা সিটের লিস্ট বার করেছে, আর তৃণমূল আছে 42টা। সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বিজেপি আর তৃণমূলের মধ্যে একটু ভাগ করাকরি হচ্ছে, কে কটা সিট নিবে বলে নেয়। কারণ যেই কোনো এক বিজেপির এক মেয়েকে তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ভরে তালা মেরে রাখলেন, তাকে আহ্বান দিচ্ছে। মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে, কিন্তু জাস্ট আমি বলছি লিস্ট দেখলে বোঝা যাবে কিছু সিট এরা ওদেরকে ছাড়তে চায়। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, গতকালই রাজ্যের 42টা লোকসভা আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল, এবং এক্ষেত্রে দলীয় যে রীতি, সেই রীতির বাইরে গিয়ে তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সাধারণত দেখা যায় যে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের যে বাড়ি আছে, সেই বাড়ি থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, এবং সেটি নিজেই তিনি ঘোষণা করেন। কিন্তু গতকাল আমরা দেখলাম যে ব্রিগেডের যেই জনগর্জন সভা, সেই সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, এবং দলের নির্দেশে বা মমতা ব্যানার্জির নির্দেশে সেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এবং প্রার্থী তালিকা ঘোষণার পরে সেই 42 জন প্রার্থীকে সাথে নিয়ে মমতা ব্যানার্জিকে দেখা গেল র্যাম্পে হাঁটতে। তাদের সাথে দলের কর্মী বা সমর্থক যারা ছিলেন, সাধারণ মানুষ যারা ছিলেন, তাদের সাথে পরিচয় করিয়ে দিলেন সেই সব প্রার্থীদের। এবং এই যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা দেখা গেছে যে নবীন এবং প্রবীণদের একটা সংমিশ্রণ। সত্তরোর্ধ্ব যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন, সৌদীপ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায়ের মতো যারা আছেন, তাদের পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য কিংবা সায়নী ঘোষের মতন তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ আছে বা নেতা আছে, তাদেরকেও আমরা দেখতে পেয়েছি সেই তালিকায় ঠাঁই পেতে। গত কয়েকদিন আগে বিজেপির তরফ থেকে রাজ্যের 42টা লোকসভা আসনের মধ্যে 20টিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, এবং তারপরে গতকালকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এবং এই নিয়ে যখন আইএসএফ বিধায়ক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে বিধায়ক নওশাদ সিদ্দিকী আছে, তাকে প্রশ্ন করা হয়েছিল
কারণ গতকালই বারাসাতে রবীন্দ্র ভবনে একটি দলীয় সমাবেশ ছিল আইএসএফ এর, সেখানে তিনি উপস্থিত ছিলেন। নওশাদকে যখন প্রশ্ন করা হয় তিনি তখন বলেছেন যে বিজেপির যে প্রার্থী তালিকা এবং তৃণমূলের যে প্রার্থী তালিকা সেটি নিয়ে তাদের নিজেদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, আসন ভাগ একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং দেখে মনে হচ্ছে যে তৃণমূল কিছু আসন বিজেপিকে ছেড়ে দিতে চায়, পক্ষান্তরে বিজেপি কিছু আসন তৃণমূলকে গিফট করতে চায়, এটি তার অভিমত। এবং আমরা দেখলাম যে গতকালকে বেশ কিছু চমক, বেশ কিছু সেলিব্রিটিকে প্রার্থী করা হয়েছে, তারকাকে প্রার্থী করা হয়েছে, সেটা খেলোয়াড় জগতই হোক কিংবা ক্রীড়া জগতই হোক কিংবা অভিনয় জগতই হোক। এবং এই নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, কারণ তিনি একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন বা এর আগেও বিভিন্ন সময় বলেছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত, বসিরহাট সহ একাধিক আসন থেকে তারা প্রার্থী দিতে পারেন, আইএসএফ প্রার্থী দিতে পারে। সেক্ষেত্রে তাদের প্রার্থী তালিকায় এরকম কোনো চমক থাকবে কিনা সেটি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। তিনি বলেছেন যে যারা মাটির মানুষ, অর্থাৎ যাদের সাথে মাটির যোগাযোগ রয়েছে, সম্পর্ক আছে, তাদেরকেই প্রার্থী করতে চায় আইএসএফ। যারা যারা সেলিব্রিটি বা তারকা জগতে, তাদেরকে দিয়ে আখেরে কোনো লাভ নেই, কারণ তারা যখন জয় পাবে, তারা যখন জয়ী হয়ে সংসদে যাবে, সেক্ষেত্রে তারা টিকটক করতে ব্যস্ত থাকবে, কিন্তু তাদেরকে দিয়ে প্রার্থী করবে না। এক্ষেত্রে মূলত তৃণমূলের যে দুই সাংসদ নুসরাত জাহান রুহি এবং মিমি চক্রবর্তী, যাদবপুরের সাংসদ, তাদেরকে মূলত কটাক্ষ করেছেন নাম না করে। কারণ আমরা দেখেছি যে 2019 সালের লোকসভা নির্বাচনে যখন তারা জিতেছিলেন, এই দুজন যারা জিতেছিলেন এবং সংসদে গিয়ে তারা কিন্তু রিল করেছিলেন, সেটি টিকটক করেছিলেন এবং সেটি তাদের সোশ্যাল মিডিয়ায় আমরা সেটা দেখতে পেয়েছি। এই নিয়ে তার কটাক্ষ যে যারা মাটির মানুষ, যাদের সঙ্গে মাটির সঙ্গে সম্পর্ক আছে, সাধারণ মানুষের সাথে সম্পর্ক আছে, তাদেরকেই তারা প্রার্থী করতে চায়, এরকমটি তাদের দলের পরিকল্পনা। পাশাপাশি আমরা দেখেছি যে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে, তৃণমূল প্রার্থী করেছে। ইউসুফ পাঠান মূলত গুজরাটের বাসিন্দা, কিন্তু তাতে এবার তৃণমূলের এই প্রার্থী তালিকায় তিনি ঠাঁই পেয়েছেন এবং তাকে প্রার্থী করা হয়েছে বহরমপুর কেন্দ্রে। যেই বহরমপুর কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত কংগ্রেস সাংসদ, এই নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে জানে না যে ইউসুফ পাঠান জিতলে সমাজের কি উন্নতি হবে, সমাজের কি লাভ হবে, সেটি তিনি জানেন না। কারণ এতে সমাজের কোনো লাভ হবে না, তিনি পরিষ্কার বলে দিয়েছেন। কারণ তিনি তো মানে রাজনীতিবিদ না বা তিনি মাটির মানুষ নয়, তিনি ছক্কা বোঝেন, চার বোঝেন, তিনি খেলা বোঝেন। ভারতীয় ক্রিকেটে তার অবদান আছে, তার হাত ধরে 2007 সালে টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত জয়ী হয়েছিল, এই সব ঠিক আছে, কিন্তু তিনি রাজনীতিবিদ নয় বা তিনি সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার সেই লোক নন বা মাটির সঙ্গে সম্পর্ক নেই। সুতরাং এরকম কোন ব্যক্তিকে বা এরকম কোন ক্যান্ডিডেটকে প্রার্থী করলে দলের কি লাভ সেটা তারাই বুঝবেন, কিন্তু তাদের অভিমত যে এরকম ধরনের প্রার্থীকে তারা প্রার্থী করতে চান না। এখনো পর্যন্ত রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই তৃণমূলের প্রার্থী তালিকা, এবং এই বিষয় নিয়ে কালকে যখন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল, তার গলায় কিন্তু বিভিন্ন কটাক্ষ বা অভিযোগের সুর আমরা দেখতে পেয়েছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।